यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च बहिनति तस्मै त्वंहदेवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। সাষ্টাঙ্গ নিবেদন করছি, প্রণাম নিবেদন করছি শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের শ্রীচরণে, যার নামে আজকে স্মারক বক্তৃতা। আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে আজকের এই বক্তৃতাটি আমাকেই দিতে হচ্ছে এবং আমাকেই নির্বাচন করা হয়েছে। সেই জন্য স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিষয়টি রাখা হয়েছে স্বামী ভূতেশানন্দজির স্মৃতি ও আধ্যাত্মিক জীবন। আমি মহারাজকে বলেছিলাম যে তার জীবন তো আধ্যাত্মিক জীবন তো বটেই, সন্ন্যাসীর জীবন আধ্যাত্মিক জীবন হবে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তা সত্ত্বেও আমার জীবনে পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। আজকে এই বক্তৃতা দিতে গিয়ে প্রথমেই মঞ্চে উপবিষ্ট রামকৃষ্ণ মঠের ম্যানেজার মহারাজ স্বামী জ্ঞানব্রতানন্দজিকে আমার নমস্কার জানাচ্ছি। এখানে উপস্থিত পূজনীয় সন্ন্যাসী মহারাজদের আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং অন্যান্য সন্ন্যাসীবৃন্দকে আমার আন্তরিক প্রীতি এবং নমস্কার জানাচ্ছি। উপস্থিত মাতাজিদেরও আমি আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। এখানে যে ব্রহ্মচারী ভাইয়েরা এসেছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। যে সমস্ত শ্রোতারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। যে কথাটি বলা হচ্ছিল, প্রথমেই বলা হয়েছিল মহারাজের বিষয়ে, সংঘের দ্বাদশ সংঘগুরু পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজির স্মৃতি এবং আধ্যাত্মিক জীবন। আসলে পূজনীয় মহারাজের সমগ্র জীবনই আধ্যাত্মিক ভাবধারায় পরিপুষ্ট। তার জীবনটি যদি সেভাবে দেখি, ঠাকুরের একটি উপমা মনে পড়ছে। ঠাকুর যেমন বলতেন যে মিশ্রি রুটি যে দিক দিয়ে আস্বাদন করো না কেন মিষ্টি লাগবেই। কাজেই তার পুণ্যস্মৃতি রোমন্থনে আমাদের হৃদয়ে জাগ্রত হয় শুভবোধ ও চেতনা। তার আধ্যাত্মিকতাই তেমনি যেদিক থেকে আলোচনা করা যাক দেখা যাবে যে সেই তার জীবনটি যেন সেই একই সূত্রে গাঁথা হয়ে রয়েছে। আরেকটি দিক যেটি ছিল তার সকলের প্রতি সমদৃষ্টি এবং নিবিড় প্রেম। তার সেই মহৎ জীবন ও স্মৃতি আমাদের আগামী দিনের প্রেরণার উৎস হয়ে থাকবে। আমাদের জীবন পথের ভবিষ্যৎ অনেক সময় জানা থাকে না, অজানাই থেকে যায়। কখনো কখনো ঘটনাচক্রে তার গতিপথ অন্যভাবে বইতে থাকে। প্রারম্ভিক অবস্থায় সেই সম্বন্ধে ততটা ধারণা না জমলেও পরিবেশ তার অনেকাংশেই সহায়ক হয়ে দাঁড়ায়। আমার জীবনপথও তেমনি গতানুগতিক ধারাই চলছিল। পরিবর্তনের ঢেউ এলো আমার বাড়ি থেকেই, যদিও কেউ আমাকে অনুপ্রাণিত করেনি আলাদা করে। তথাপি
তার প্রভাব ধীরে ধীরে আমার মধ্যে সংক্রমিত হতে থাকে। তার নতুন রূপ দান করল আমার দীক্ষা। তারপর থেকেই নতুন আলোর সন্ধানে শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামীজির বই পড়তে শুরু করলাম। সময় ছিল যথেষ্ট। প্রত্যক্ষ সাধুসঙ্গ না পেলেও বইয়ের মাধ্যমে তাদের প্রভাব আমার ভিতরে আসতে শুরু করে। শুরু হলো আশ্রম সেবা ও রিলিফের কাজে যোগদান। তাতে জীবনের রুদ্ধ কপাট যেন হঠাৎই খুলে গেল। সেই থেকে চলল সাধুসঙ্গ ও তাদের উপদেশ। নিজ গুরুর কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম সাধু হওয়ার। তিনিও উৎসাহ দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন আরও পড়াশোনা করো তারপরে। কিন্তু আমার সংসার ত্যাগের বাসনা তা আর করতে দেয়নি। রিলিফ করতে করতে মহাদেবের কাছে আমার এই সংসার ত্যাগের কথাটি বলাতে তারা প্রায় সকলে একটি কথাই আমাকে বারে বারে বলেছেন যে সময় নষ্ট করো না। কাজেই আমিও সময় নষ্ট না করে এগিয়ে পড়ি এবং সেই থেকেই জীবনের এগিয়ে পড়া। সাধু জীবন শুরু হয়েছিল এক নির্জন আশ্রম পরিবেশে, যেখানে আধুনিক জগতের প্রভাব তখনও পড়েনি। না ছিল ইলেকট্রিসিটি, না পরিশোধিত জল, না অন্যান্য সুযোগ সুবিধা। বরং একান্তে থাকলেই নিজের বুকের ধুকধুকানি শোনা যায়। এর মধ্যেই জপ ধ্যান, শ্রদ্ধায়, আশ্রমের নিত্যকর্ম ইত্যাদি করে যাওয়া। আমি রামকৃষ্ণ সঙ্গে যোগদানের পথে বেলুর মঠ প্রথম দর্শন করি। তখন রামকৃষ্ণ সঙ্ঘ সম্বন্ধে আমার ধারণা অতি সামান্যই ছিল। বেলুর মঠ এসে আমার মনে হলো যেন কোনো এক নতুন দৃশ্যপটের সামনে এসে আমি দাঁড়িয়েছি, যা আমার ভাবনার অতীত ছিল। সব কিছুর মধ্যেই ছিল এক অপূর্ব শান্তি। একদিকে শ্রী রামকৃষ্ণ মন্দির, অন্যদিকে সারিবদ্ধ মন্দির। এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন এক স্বর্গপুরীতে প্রবেশ করেছে। তখন সন্ধ্যা হয়। সেই সময় দুইজন মহারাজ গঙ্গার দিকে হেঁটে যাচ্ছেন। যিনি আমাকে মঠে নিয়ে এসেছিলেন তিনি আমাকে ওই দুই সন্ন্যাসীকে দেখিয়ে বললেন, এই যে দুইজনকে দেখছো, ওরা দুইজন মঠ মিশনের সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক। আমি কিছুই বুঝলাম না, তবে এইটুকু বুঝলাম তারা মঠ মিশনের বিশেষ কেউ হবেন। তারপর তিনি যা বললেন সেটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বললেন, এই দুইজনই হচ্ছেন সঙ্ঘ পরিচালনার ক্ষেত্রে তথা আধ্যাত্মিকতায় সকল সাধু ব্রহ্মচারীদের কাছে বিশেষ সম্মানীয় এবং শ্রদ্ধাভাজন। এই দুইজনের একজন হচ্ছেন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ এবং অন্যজন হচ্ছেন শ্রীমৎ স্বামী চিদাত্মানন্দজি মহারাজ বা অলপি মহারাজ। তখন আমার আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কোনো ধারণাই জন্মায়নি। এক কথায় আমি একেবারে আনকরা, এসব বিষয়ে একেবারেই অনভিজ্ঞ। কে জানতো কোন সুকৃতি বলে তাদেরই একজনের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসতে পারবো, আর তাই হবে আমার জীবনের টার্নিং পয়েন্ট, আমার জীবন পথের এক অনন্য ঘটনার হয়ে দাঁড়াবে তার সান্নিধ্য, যা স্মৃতি বহন করে জীবনের এতগুলি বছর কাটিয়ে দিতে পারলাম। আর এই স্মৃতিগুলি আমার জীবন পথের পরম পাথেয় হয়ে রয়েছে। তখন সবেমাত্র আমি ট্রেনিং সেন্টার শেষ করে ঠাকুরের তিথি পূজার রাতে ব্রহ্মচর্য দীক্ষা হলো। এরপর পোস্টিং হবে। সেদিনটি ছিল ঠাকুরের তিথি পূজার পর সাধারণ উৎসবের দিন। আমার আরেকজন ব্রহ্মচারী মহারাজের ডিউটি ছিল মেইন প্যান্ডেলে। হাতে অনেক সময়, তাই একটু পূজনীয় নির্বাণানন্দজি মহারাজের ওখানে গিয়েছিলাম। পূজ্যবাদ মহারাজের সেবকদের সঙ্গে আমার বহু আগে থেকেই পূর্বাশ্রমে থাকাকালীনই আমার পরিচয় ছিল। সেই সুবাদে মহারাজের কাছে যেতে আমার বিশেষ কোনো অসুবিধা হতো না। কাজে মহারাজের কাছে ছিলাম বলে বাইরে কি হচ্ছে কিছু জানতে পারিনি।
মহারাজের কাছ থেকে যখন নিচে নেমে এলাম, তখন প্রথমেই যার সঙ্গে দেখা হলো তিনি আমাকে বললেন, পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ তোমার খোঁজ করছেন, মাইকেও তোমাকে ডাকা হয়েছে, যাও এবার ভালো করে একটা বকুনি খাবে। আমি তো আকাশ থেকে পড়লাম, কি এমন হলো যে এত জরুরি তলব? এইসব নানা কথা ভাবতে ভাবতে মিশন অফিসে গেলাম। সেখানে গিয়ে দেখি পূজ্যবাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ ও পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ বসে আছেন। সেখানে দুইজনকে যথারীতি প্রণাম করলাম। প্রণাম করে ওঠা মাত্রই একটা বকুনি খেলাম আত্মস্থানন্দজি মহারাজের কাছ থেকে। থাকো কোথায়? তোমাকে খোঁজ করে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি ভয়ে ভয়ে বললাম, পূজনীয় নির্বাণানন্দজি মহারাজের ওখানে ছিলাম, তাই কোনো খবর পাইনি। এতে কিন্তু কাজ হয়ে গেল, আর বকুনি খেতে হয়নি। তারপর তিনি আসল কথাটি বললেন। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখিয়ে আমাকে বললেন, একে চেনো? আমি বললাম, খুব চিনি। তা বেশ, এখন থেকে তোমাকে এই মহারাজের সেবা করতে হবে। ওর একজন সেবকের দরকার, তাই তোমাকেই সেবা করতে হবে। পারবে তো? আমি বললাম, সাধ্যমতো চেষ্টা করব। আবার বকুনি। এসব ফাঁকিবাজি কথা চলবে না, বলো খুব পারবো। যাও মহারাজকে প্রণাম করো, আশীর্বাদ নাও। সেই থেকে পূজনীয় মহারাজের সান্নিধ্য লাভ। বহু জীবনের স্বীকৃতির ফলস্বরূপ আমার জীবনের এক পরম প্রাপ্তি। তাই হয়তো আচার্য শঙ্কর বলেছিলেন, মনুষ্য জীবনের তিনটি জিনিস খুবই দুর্লভ। তার ভিতর একটি মনুষ্য জীবন, দ্বিতীয়টি মুক্তির ঐকান্তিক ইচ্ছা, তৃতীয়টি মহাপুরুষের আশ্রয় লাভ। মনুষ্য জীবন তো পেয়েছি, মহাপুরুষের সঙ্গ লাভও হলো। মুক্তির ইচ্ছেও ছিল, কিন্তু মুক্তি যে অনেক দূর, যা যতদিন যাচ্ছে তা ততই স্পষ্ট হচ্ছে। যত ধারণার স্পষ্টতা আসছে, ততই যেন লক্ষ্য দূরে চলে যাচ্ছে। তবে লাভ করেছে এক দুর্লভ সাধু জীবনের সান্নিধ্য, এমন এক সাধু জীবন যা ত্যাগ, তপস্যা, শাস্ত্রজ্ঞান, সরলতা প্রভৃতি সদ্গুণ রাশিতে ভরপুর। সর্বোপরি এক আনন্দময় পুরুষকে সর্বদা দেখেছি। এক কথায় স্বামী ভূতেশানন্দজি মানেই আনন্দ। তার সান্নিধ্য আনন্দদায়ক। তিনি নিজে যেমন আনন্দে থাকতেন, তেমনি যিনি তার কাছে এসেছেন তিনিও সেই আনন্দের অংশীদার হতে পারতেন। তিনি নিজ জীবনে এই আনন্দ লাভ করেছেন বলেই নিজেও আনন্দ থাকতেন এবং আনন্দ দিতে পারতেন। এটি তার চরিত্রে রীতিমতো গেঁথে গিয়েছিল। কি করে হলো এই মহাপুরুষের আশ্রয় লাভ সুযোগ? কৃপা কী করে বর্ষিত হয় তা বুঝে ওঠা বড় কঠিন। অনেক পরে এই রহস্য আমার কাছে স্পষ্ট হয়। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের একজন সেবক দরকার, আবার পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজেরও একজন সেবক দরকার। তা আমরা যে সেন্টার থেকে এসেছিলাম, আত্মস্থানন্দজি জিজ্ঞেস করেছিলেন, কোথা থেকে এসেছ? সেন্টারের নাম বলাতেই সামনে দিয়ে বাঁদিকে ক্রস মেরে দিলেন একটা। এই ক্রস করার ইন্ডিকেশন হচ্ছে এদের আর ওই সেন্টারে পাঠানো হবে না, এরা এখানে থাকবে, আমাদের কন্ট্রোলে থাকবে। তাই এই দুইজন সেবক, তখন তিনি তার পোস্টিংয়ের ডিউটিতে ছিলেন, এই আত্মস্থানন্দজি মহারাজ। তিনি পূজ্যবাদ প্রেসিডেন্ট মহারাজকে বললেন, আমার কাছে দুটো ব্রহ্মচারী আছে, এই দুইটি ব্রহ্মচারীকে আমরা তাদের সেন্টারে পাঠাবো না। এদের মধ্যে আপনারা কাকে চান, কে কাকে চান আপনি ঠিক করুন। তো প্রেসিডেন্ট মহারাজ ভূতেশানন্দজিকে জিজ্ঞেস করলেন, আপনার কাকে চাই? এবার তিনি উত্তর দিলেন, আপনি প্রেসিডেন্ট, আপনার হক আগে। আপনি ঠিক করলে পর ঝর্তি যা থাকবে তাই আমার হবে। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ কার্তিক মহারাজকে নিলেন। তা আমরা দুটি ছিলাম সেখানে, কার্তিক আর গণেশ। তো কার্তিককে উনি নিয়ে নিলেন,
ন্যাচারালি আমি হয়ে গেলাম স্বামী ভূতেশানন্দজির ভাগে। এই হলো দৈব কৃপা, যা কোনোদিন ভাবিনি তাই হয়ে গেল। জীবনী পাঠে বলা হয়েছিল যে ছাত্রাবস্থায় থেকেই ঠাকুরের পার্শ্বদের সঙ্গ মহারাজের জীবনে এসেছিল। বলরাম মন্দিরে যাতায়াত ছিল, সেখানে ঠাকুরের পার্শ্বদরা প্রায়ই আসতেন, সেখানে তিনি যেতেন এবং তাদের কথাবার্তাও শুনতেন। তার পরবর্তীকালে যখন তিনি রামকৃষ্ণ সঙ্ঘে যোগদান করেন, সেখানে তখন ঠাকুরের পার্শ্বদেরা অনেকেই ছিলেন এবং তাদেরও সঙ্গ করার সুযোগ তিনি পেয়েছিলেন। ফলে মঠ মিশনের যে আদি ঘরানা তিনি নিজ জীবনে সম্পূর্ণভাবে আত্মস্থ করতে পেরেছিলেন এবং তার প্রকাশ আমরা তার কথাবার্তার ভিতরে অনেক সময় শুনতে পেতাম। অনেক সময় তিনি আমাদের ভাবনাগুলোকে পরিষ্কার করে দিতেন, না, এটি মঠ মিশনের ভাবনা নয়। আমরা ঠাকুরের সন্তানদের কাছে এরকম শুনিনি বা এরকম দেখিনি। কাজেই তার কাছে এই পুরনো ঐতিহ্য যেন একবারে জমাট বাঁধা ছিল। সেই জন্য তিনি পুরনো যে ভাবধারা, সেই ভাবধারার একটি আদর্শ স্বরূপ আমাদের কাছে ছিলেন। অজানার প্রতি তার এক দুর্বার আকর্ষণ অতি বাল্যকাল থেকে ছিল। আপনারা শুনেছেন তার জন্ম হয়েছিল এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে। সেই গ্রামে মা ছিলেন তার শহরের লোক, বাবা ছিলেন গ্রামের লোক। এই দুটি বিপরীতমুখী ভাবনা বা মানুষ একত্রে সেই গ্রামে বাস করলেও দুইজনের ভাবনার ভিতরেও অনেক তফাৎ ছিল। যখন পাঠশালার পড়াশোনা তার শেষ হলো এবং ছেলের এই উদাস ভাব লক্ষ্য করলেন, বাবা বললেন যে একে পড়াশোনা করে কি হবে, এ যদি সাধু হয়ে যায়, যদি সংসার ত্যাগ করে, তাকে পড়ানোর কি দরকার। এবার তার মা বললেন যে সাধু হবে বলে মূর্খ হবে নাকি। দেখুন ভাবনার গভীরতা কতটা হতে পারে। সেই থেকে সেই প্রেরণায় তার বাগবাজার চলে আসা মামার বাড়িতে পড়াশোনা করার জন্যে। কিন্তু পড়াশোনা বাড়িতে থেকে আর বিশেষ হয়নি। কয়েকটা রুটি নিয়ে চলে যেতেন শিব মন্দির, যে শিব মন্দিরের কথা একটু আগে বলা হয়েছে, যেখানে ঠাকুরের সন্তানরাও আসতেন। সেই মন্দিরে তিনি রাত কাটাতেন, পড়াশোনাও হতো, সাধন ভজনও হতো। এই থেকে সেখানকার একটি পাঠচক্রের সঙ্গে পরিচয়, যার পরিচালক ছিলেন স্বামীজির শিষ্য জ্ঞান মহারাজ, ব্রহ্মচারী জ্ঞান মহারাজ। তিনি সেখানে তার অংশগ্রহণ করেছিলেন এবং সেই সুবাদেই মায়ের শ্রীচরণে প্রণামের সুযোগ হয়েছিল। কাজেই স্বামী ভূতেশানন্দ যখন তপস্যার জন্য প্রথম উত্তরকাশীতে যান, উত্তরকাশীতে ভিক্ষা করে খেতে হবে। কাজেই মহাপুরুষ মহারাজ যখন জানলেন, তখন বলেন যে তুমি আগে কাশী যাবে। কাশীতে গিয়ে একজন মহারাজ আছেন, তার নাম বললেন, তুমি তার সঙ্গে ভিক্ষা করা আগে শিখবে, কি করে ভিক্ষা করতে হয়, তারপরে তুমি উত্তরকাশী যাবে। তো এই কাশী যাওয়ার, উত্তরকাশীতে তপস্যা যাওয়ার কথাটা তিনি মহাপুরুষ মহারাজের একটু সেবা করতেন। এখনকার মতো নির্দিষ্ট সেবক ছিল না মহারাজদের, অনেকেই যেত, যে সুযোগ পেত সেই একটু সেবা করত। সেরকম ভূতেশানন্দজিও মহারাজের, মহাপুরুষ মহারাজের সেবা করতেন। সেই সেবার সুবাদে তিনি একদিন বলেছিলেন যে মহারাজ, আমার তপস্যায় যেতে খুব ইচ্ছা করছে। মহারাজ শুয়েছিলেন, তিনি উঠে বসে বললেন, অবশ্যই যাবে, তপস্যা তো অবশ্যই দরকার,
সাধু জীবনের ওইটাই তো ঐশ্বর্য, ওইটাই তো সম্পদ। তপস্যা বা সাধন ছাড়া কেউ সাধু হতে পারে? যদি সাধু হতে চাও তো তপস্যা অবশ্যই করতে হবে। তিনি শোয়া থেকে বসে পড়ে তাকে উৎসাহ দিয়েছিলেন। তারপরে সেই কথাগুলো বলেছিলেন, আগে কাশী যাবে, তারপরে উত্তর কাশী যাবে। এইবার সেখান থেকে তিনি গেলেন ঋষিকেশে। কৈলাস আশ্রম থেকে শঙ্কর ভাষ্য সমেত গীতা তিনি তার থেকে সংগ্রহ করেন। তখন কৈলাস আশ্রমের অধ্যক্ষ ধনরাজগিরি তাকে প্রশ্ন করলেন, अरे महात्मा जी, संस्कृत जानता है? ये तो पूरा संस्कृत में है ये पुस्तक। তো মহারাজ একটু হেসে তিনি আমাদের বলেছিলেন কথাগুলো, যে হেসে বললাম ওনাকে যে থোড়া থোড়া জানতা হয়, একটু একটু জানি। देखो जाने बाबत वापस करके जाना, महात्मा लोग ले जाता है लेकिन वापस नहीं करता है। অর্থাৎ যাওয়ার সময় নিয়ে যায় বই, কিন্তু সেটাকে আর ফেরত দিয়ে যায় না, কাজে বইটা ফেরত দিয়ে যাবে। তো মহারাজও বলেন যে ঠিক আছে, ফেরত দিয়ে যাব। কিন্তু আরেকটি মজার বিষয় হলো, তার সঙ্গে থাকতো একটি সঙ্গীত সংগ্রহ। তো একবার আমি জিজ্ঞেস করেছিলাম, মহারাজ আপনাকে তো কোনো দিন গান গাইতে শুনিনি। গান তো নানা রকম হয়, ঘরে ঘরে নিজের মতো গায়, কেউ বাথরুমে গান গায়, কেউ হাঁটতে চলতে একটু গুনগুন করে গান গায়, কিন্তু মহারাজকে কোনো দিন গান গাইতে দেখিনি। বরঞ্চ কবিতা এইসব নানা কিছু তিনি আবৃত্তি করতেন, অনর্গল বলে যেতেন, পরিবেশের সঙ্গে যা মানানসই হতো তা বলে যেতেন, কিন্তু গান গাইতে আমি কোনোদিন দেখিনি। তাই কৌতূহলবশত জিজ্ঞেস করেছিলাম, মহারাজ সঙ্গীত সংগ্রহ কেন? গীতা নাই নিয়েছেন বুঝলাম, সেই সঙ্গে কথামৃত একটু ছিল তাও বুঝলাম, কিন্তু সঙ্গীত সংগ্রহ দিয়ে কী গান গাইবেন আপনি? উত্তরকাশী দিয়ে কি আপনি জঙ্গলে বসে গান গাইবেন? তখন বলছে, আরে না রে বাবা, এই যে কালী কীর্তনগুলো রয়েছে সঙ্গীত সংগ্রহে, এগুলো সব হচ্ছে সাধকদের উপলব্ধির দিক। তারা নিজ জীবনে যা উপলব্ধি করেছে, যা অনুভব করেছে, সেগুলো তারা গানের ভিতরে লিখেছে। এছাড়াও তার ভিতরে এমন সমস্ত শব্দের সংযোজন রয়েছে যেগুলোকে গভীরভাবে চিন্তা করার দরকার রয়েছে। সেই জন্য আমি নিয়েছি সঙ্গীত সংগ্রহ। আমি সেইগুলোর চর্চাও সেখানে করি। যখন অবসর সময় থাকে তখন একটু একটু কথামৃত যেমন পড়ি, তেমনি শঙ্কর ভাষ্য পড়ি, গীতা পড়ি, আবার সঙ্গীত সংগ্রহের দু একটি লাইনও পড়ি, পরে সেগুলোকে অনুভব করার চেষ্টা করি। সে আগেই শুনেছেন, জীবনীকার বলেছেন জীবনীতে, যে এই সাধনার দিকটি তার প্রারম্ভিক দিক থেকে জীবনে যেমন শুরু হয়েছিল, মঠ জীবনও ছিল, একান্তে তিনি করতেন লোকচক্ষুর অগোচরে। মায়ের মন্দিরে বারান্দায় সারা রাত জপ করে সকাল সকাল তিনি নিজের ঘরে চলে যেতেন চুপি চুপি, যাতে কেউ টের না পায়। সেই জন্য তার ভিতরে তপস্যার প্রবণতা সর্বদাই ছিল, এবং কেউ তপস্যায় যাবে শুনলে তিনি অত্যন্ত খুশি হতেন এবং খুব করে উৎসাহ দিতেন। মহাপুরুষ মহারাজ যেমন করে উৎসাহ দিয়েছিলেন তপস্যা যাওয়ার জন্য, ঠিক তেমনি তিনিও অবস্থায় বলতেন। প্রথমবার উত্তরকাশী গিয়েছেন মহাপুরুষ মহারাজের অনুমতি নিয়ে, দ্বিতীয়বার গেলেন স্বামী অখণ্ডানন্দজির অনুমতি নিয়ে। সেখানে একটি মজার ঘটনা হয়েছে। সেটি ছিল, স্বামী ভূতেশানন্দজি যখন অখণ্ডানন্দজিকে বলেন যে, মহারাজ আমার তপস্যা যাওয়ার খুব ইচ্ছা হয়েছে, যদি আপনি অনুমতি করেন তবে তপস্যা যেতে পারি। মহারাজ বললেন, দেখো আমি রিলিফের জন্য লোক পাচ্ছি না, আর তিনি তপস্যায় যাবেন। তো মহারাজ কতক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে মহারাজ,
রিলিফে যাব, বান্দা হাজির, ঠিক এই শব্দটি বলেছিলেন, বান্দা হাজির, আমি তপস্যায় যাব না এখন। কিন্তু মহারাজ খানিকক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, না, তুমি তপস্যাতেই যাবে, রিলিফের কাজ হয়ে যাবে। সেই থেকে দ্বিতীয়বার গেলেন তপস্যায়, থাকতেন লক্ষেশ্বর শিব মন্দিরে। সেখানে একটি ছোট কুটিয়া ছিল, সেই কুটিয়ায় থাকতেন এবং শিব মন্দিরে সারা রাত্রি জপধ্যান করতেন। সেই জপধ্যান করতে গিয়ে আরেক বিভ্রাট, সেই লক্ষেশ্বর এলাকাটি ছিল জঙ্গলাপূর্ণ, তখন অনেক জঙ্গল ছিল, বন জঙ্গল, এবং জন্তু জানোয়ার আসত। একদিন জপ করছেন, মন্দিরে আছেন, হঠাৎ দেখছেন যে মন্দিরের দরজা কিছু একটা ঘরকর করে শব্দ হচ্ছে। তখন তিনি বুঝলেন বাইরে বাঘ এসেছে, বাঘ দরজা ভাঙার চেষ্টা করছে, ভেতরে মানুষের গন্ধ পাচ্ছে, কাজে এই সাধককে তুলে নিয়ে যাবে। এরকম হয়েছে ঘটনা, স্বামীজির জীবনীতে আমরা পাই। যখন সদানন্দজিকে নিয়ে যাচ্ছেন তখন দেখাচ্ছিলেন যে দেখো, বাঘে এক সাধুকে খেয়ে নিয়েছে, গেরুয়া কাপড় পরে আছে, আর সাধু আর শখ আছে যাবে? তো সে যাই হোক, তিনি দেখলেন যে তো দরজা ভেঙে ফেলবে, পুরনো শিব মন্দির দরজাও তেমন। তিনি এবার পিঠ লাগিয়ে জপ করতে লাগলেন। যেই একটু আলো ফুটল, বাঘও চলে গেল, তিনিও ঘরে ফিরে এলেন। সমস্ত শাস্ত্রগ্রন্থ তার কণ্ঠস্থ ছিল, তার কথাবার্তার ভিতর তার প্রতিফলন প্রায়শই দেখা যেত। শাস্ত্রের উপর যে কোনো প্রশ্ন তিনি খুব পছন্দ করতেন। তাই সকল সাধুদের কাছে তিনি এটি আশা করতেন। সকালবেলা যখন সাধুরা মহারাজের কাছে আসতেন প্রণাম করতে, তখন অনেকেই অনেক রকম প্রশ্ন করতেন। তিনি বলতেন যে দেখো, ভালো প্রশ্ন করো, এসব প্রশ্ন করে কি হবে? সে নানা রকম গাল গল্প, কারণ মহারাজের ভিতরে অফুরন্ত স্টক ছিল, গল্পের অভাব ছিল না। যাকে বলে গল্পীয় লোক, নানা ধরনের গল্প, উদ্ভট গল্প শুনলে এমনিতেই হাসি পায়। কিন্তু তিনি বললেন যে তোমরা যে সকালে আসছো, তোমাদের জন্য আমি বসে আছি, যদি সেইটি সদ্ব্যবহার না হয়, ভালো প্রশ্ন না হয়, তাহলে এর তো কোনো মানে হয় না। তাই তিনি সর্বদাই আশা করতেন তার কাছে কেউ ভালো প্রশ্ন করবে। পড়ার কথা বলতে গিয়ে তখন বলেছিলেন, তখন মঠে কয়েকটি মাত্র লণ্ঠন ছিল, সেগুলি আবার কাজের জন্য চিহ্নিত। একটি লণ্ঠন থাকতো স্বামীজির বাড়ির সিঁড়ির মাথাতে। ওই লণ্ঠনের আলোতেই তিনি রাতে পড়াশোনা করতেন, এই সমস্ত শাস্ত্রাদি পড়াশোনা করতেন। ভাবলে অবাক লাগে, এখন আমাদের এত সুযোগ সুবিধা, তা সত্ত্বেও আমরা তার সঠিক ব্যবহার করতে পারছি না। বোধিসত্ত্ব কোনো বই লেখেননি, যা কিছু আমরা পাই তার সবগুণই হচ্ছে তার বক্তৃতা বা ক্লাস। তেমনি প্রথম বই যেটি বেরিয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ, সেটি প্রকাশ করতে তিনি একেবারেই অনিচ্ছুক ছিলেন। পূজনীয় স্বামী নিরাময়ানন্দজি তখন উদ্বোধন কার্যালয়ে আছেন। তিনি একদিন বিকেলে কাকুরগাছি এসে মহারাজকে বললেন, মহারাজ, আপনি যে কথামৃতের ক্লাস নিয়েছেন বেলুর মঠে এবং কাকুরগাছিতে, তার একটা বই বেরোলে খুব ভালো হয়। এবার তিনি উত্তরে বললেন, ধুর ধুর ধুর, বই দিয়ে কি হবে? কি সাপ ব্যাং বলেছি আমি, তার কোনো ঠিক আছে? তখন যা এসেছে তাই বলেছে। কারণ কি, তিনি কোনো কিছু করার আগে পূর্ব প্রস্তুতি নিতেন না। কি বক্তৃতা দেওয়ার আগে, কি ক্লাস নেওয়ার আগে, কি উপনিষদ পড়বার আগে, যাই করতেন ইনস্ট্যান্টলি করে যেতেন। সেই জন্য এই কথাটা বলেছেন যে কি সাপ ব্যাং বলেছি, ও কি লোকের উপকার হবে? তাতে অপকার হবে, কাজে ওগুলো ছেড়ে দাও। কিন্তু তিনি নাছোড়বান্দা,
তারপরে দেখা গেল মহারাজ সব তার অনুরোধে ধীরে ধীরে সেগুলো প্রকাশ হতে লাগলো এবং পাণ্ডুলিপি তিনি শুনলেন, যথাযথ কারেকশনও করলেন। প্রথম বলতে এটি তার প্রথম বই। তারপরে আরও অনেক বই বেরিয়েছে যেগুলো তার বক্তৃতা বা ক্লাস। এর ভিতরে আরেকটি ঘটনা হয়েছে, মুন্ডকোপনিষদ যখন প্রকাশ হয়, শেষের কয়েকটি লাইনের মহারাজের ব্যাখ্যা পাওয়া যায় নাই, কারণ এগুলো সবই বেলুর মঠে হয়েছিল। কাজে সেইটি পাওয়া যায়নি বলে বইটি অসমাপ্ত হয়ে থাকবে। তাই বলা হলো যে বইটির সম্পূর্ণ করলে খুব ভালো হয়। এবার মহারাজ বললেন কি করে হবে? তা আমি বললাম যে দেখুন মহারাজ, আমরা কয়েকজন আপনার সামনে বসবো, আপনি ব্যাখ্যা করে যাবেন। হবে না। বলে কেন হবে না? বলে দেখো, আমি ভক্তদের যেমন করে বলি, সাধুদের তেমন করে বলি না। কাজে দুটোর সঙ্গে মিলবে না, আগের ব্যাখ্যা আর এখনের ব্যাখ্যা মিলবে না। বলে ঠিক আছে, তাহলে কয়েকজন ভক্তকে বসিয়ে দিই। তাও হবে না। আরে ভক্ত বসালে কি হয় নাকি? একটা মুড চাই তো না, বলার একটা আগ্রহ চাই, বলার একটা পরিবেশ চাই, তবে তো হবে। শেষ পর্যন্ত অনেক অনুরোধ উপরোধে তিনি সেগুলো করলেন, কিন্তু করার আগে আগের শ্লোকগুলোতে যা ব্যাখ্যা করেছেন সেগুলোর সঙ্গে একটা সামঞ্জস্য রেখে তিনি শেষ কয়েকটা শ্লোকের ব্যাখ্যা করেছিলেন। কাজে তার এই বক্তব্যগুলোর খুব ইম্পর্ট্যান্ট যে সাধুদের তিনি একরকম করে বলেন আর ভক্তদের হচ্ছে আরেক রকম করে। তো এত সহজ করে তাদের বলানো হতো। এটি শুনে আমি একদিন মজা করে মহারাজকে বলেছিলাম যে মহারাজ, আপনি সাধু না হয়ে যদি প্রফেসর হতেন, আপনি খুব পপুলার প্রফেসর হতে পারতেন। বলে কেন বলো তো? বলে আপনি কঠিন বিষয়টাকে এত সহজ করে বোঝাতে পারেন, এটি সকলের পক্ষে সম্ভব নয়। কাজে আপনার এই ব্যাখ্যা যদি ক্লাসে হতো কোনো বিষয়ের, তাহলে স্টুডেন্টরা অনেক খুশি হতো। কাজে আপনি খুব পপুলার প্রফেসর হতে পারতেন। তখন বলছে সাধু হিসাবে কি আমি আনপপুলার? আমি বলে তাকে আমি বলছি, আমি তো বলছি যে প্রফেসর হলে, তা তুমি তো উল্টো করে তাই বোঝাতে চাইছো। মহারাজ নাই পড়েছেন তো, কাজেই তার সঙ্গে কথা বলা মানে খুব হিসেব করে কথা বলতে হতো। ঠিক উল্টোটা তিনি বলে ফেলতেন। এই জন্য এখানে ঠিক উল্টো করে ধরলেন যে আমি কি সাধু হিসাবে পপুলার নই? আমরা তেমন কথা বলিনি, কিন্তু তিনি সেটিকে উল্টো করে ব্যাখ্যা করলেন। সে যাই হোক, তার মেধা এবং স্মরণশক্তি ছিল অসাধারণ। যা একবার শুনতেন সেটি কদাচিৎ ভুলতেন, বা কখনো কখনো কোনো ঘটনাচক্রে সেগুলোকে বলে ফেলতেন, হুবহু মিলে যেত। আমি বহুবার এরকম মিলিয়েছি, বহু শ্লোক, বহু কথাবার্তা মিলিয়েছি, দেখলাম যে তা একই রকম রয়েছে, বই যা আছে তাই আছে। যেমন একদিনের কথা বলি, এক ভক্ত মহারাজের কাছে গিয়েছেন। তিনি অত্যন্ত কান্নাকাটি করছেন। কেন না? তার জপ ধ্যানে মন বসে না, তিনি জপ করতে পারেন না, ধ্যান করতে পারেন না, নানা রকমের চিন্তা, সংসারের নানা ভাবনাগুলো তার মনে এসে ভিড় করে। কাজে কোনো কিছুই তার দ্বারা হচ্ছে না। এর থেকে উদ্ধারের উপায় কী? এবার সেটি বলতে গিয়ে তিনি তার সংস্কৃত কলেজের অধ্যাপক একটা শ্লোক বলেছিলেন রামায়ণের, যেটি তিনি শুনেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে। তিনি এই লক্ষণ একটি শ্লোক বলেছিল রামচন্দ্রকে, যখন সীতাকে তিনি হারিয়েছেন। সীতার শোকে তিনি মূর্ছবান হয়ে আছেন, নিরুৎসাহ হয়ে আছেন। সেই অবস্থায় লক্ষণ তাকে একটি শুক্র বলছেন, উৎসাহ বলবান আর্য নচুৎসাহাত পরং বলম উৎসাহস্য হি লোকেশু ন কিঞ্চিদপি দুর্লভম। সে কবে উনি কলেজে শুনেছেন, প্রফেসরের মুখে, লেখা ছিল না, সেটির উদ্ধৃতি দিচ্ছেন আমার সামনে, এটা বলে যাচ্ছেন। সেই মহিলাকে তিনি এই কথাটি বলছেন
যে ছোট ভাই বড় ভাইকে উৎসাহ দিচ্ছে। কি বলছে? হে আর্য, উৎসাহই হচ্ছে বলবান, উৎসাহ অপেক্ষা আর বল কিছু নেই। উৎসাহী পুরুষের নিকট কোনো কিছুই দুর্লভ নয়। এইটি বলার পর সেই ভক্তের মনে এক অদম্য উৎসাহ জাগায় এবং তিনি তার চোখ মুছতে মুছতে বাড়ির ঘর থেকে চলে আসেন। মহারাজ প্রবীণ বয়সে শারীরিক অসুস্থতার দরুন ব্রিজ ক্যান্ডি হসপিটালে ভর্তি হয়েছেন। আপনারা জানেন তার বাইপাস সার্জারি সেখানে হয়েছিল। তিনি যেদিন পৌঁছন সেদিনই দুপুরবেলা সেখানকার একজন বড় ডাক্তার, মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলা যেতে পারে, তিনি পার্সি ভদ্রলোক উডাওয়াডিয়া, তিনি সদল বলে এসেছেন মহারাজকে দেখতে। কিন্তু সেই সময় মহারাজের ডাক্তাররা তার কাছে ছিলেন না, অর্থাৎ কলকাতা থেকেও কিছু ডাক্তাররা গিয়েছিলেন মহারাজের সিমটমগুলো বুঝিয়ে বলার জন্যে। এবার তিনি অনেক প্রশ্ন করলেন, কিন্তু তিনি একেবারে মুখ বন্ধ করে চুপচাপ বসে রইলেন। ডাক্তার ভাবলেন এই সাধুদের নিয়ে বড় বিপদ, এরা যে কখন কিভাবে থাকে, কি করবে, কি বলবে, এ বোঝা মুশকিল। এ তো কিছু কথাই বলে না, তো আমি চিকিৎসা করব কি করে? তিনি চলে গেলেন। বিকালবেলা এলেন ডাক্তারের, মহারাজের নিজস্ব ডাক্তার, ডক্টর কেবি বক্সি। এবার খুব মজা করে তাকে বলছেন, বুঝলে হে, তোমাদের একজন বড় ডাক্তার এখানে এসেছিল দুপুরে, সে অনেক কথা বলেছে, কিন্তু আমি কিচ্ছু উত্তর দেইনি। তো এবার ডক্টর বক্সি বলছেন, কেন মহারাজ বললেন না কেন? বলে, বলিনি এই জন্য, যদি ভুলভাল বলে ফেলি তাহলে তোমরা আমাকে ধরবে যে আপনি কেন বলতে গেলেন, সেই জন্য আমি কিছু বলিনি। বলে, উনি কি ভেবে গেলেন ভগবান জানে। পরের দিন আবার সেই ডক্টর উডাডি এসেছেন তার দলবল নিয়ে। এইবার কিন্তু মহারাজ অন্য মুডে। সেদিন ডাক্তাররা রয়েছে, তার নিজের ডাক্তাররা, একেবারে হাসি মুখে তাকে অভ্যর্থনা করলেন, ওয়েলকাম ডাক্তার, ওয়েলকাম, গুড মর্নিং, হেনা তেনা সব বললেন। বলার পরে আবার তিনি সেই প্রশ্নই করলেন ডাক্তার, যে আপনার কি শারীরিক অসুবিধা? তিনি বললেন, বাবু থামো একটু, আগে তোমার কালকের কথাগুলোর উত্তর দেই, তারপর তো তোমার আজকের কথা হবে। কালকে দুপুরবেলা যা বলে গেছিলেন, পরের দিন সকালবেলা ডাক্তারকে সেগুলো একটা একটা করে তিনি বলছেন, একটা একটা করে উত্তর দিচ্ছেন, আর ডক্টর বক্সির দিকে তাকিয়ে বলছেন, কি ডাক্তার ঠিক বলছি? তিনি বলছেন, মহারাজ আপনি চালিয়ে যান। এত সম্পর্ক ঘনিষ্ঠ ছিল এদের ডাক্তারদের, যার ফলে ডক্টর বক্সি এই শব্দটা বলতে পেরেছিলেন যে চালিয়ে যান, অর্থাৎ আপনি বলে যান। উডাডিয়া অত্যন্ত অবাক হলেন যে এই বয়সে এই মানুষটির এত অদ্ভুত স্মরণ শক্তি, তাকে বাইপাস করা যাবে না। ডক্টর বক্সিকে বললেন যে আপনারা যেমন চিকিৎসা করছিলেন সেটি করুন, কিছু পরিবর্তন করতে হলে আমি বলছি। আমরা চাই না অপারেশন করে এত সুন্দর একটা মেমোরিকে কোনো কারণে যদি ডিস্টার্ব হয়, সেটি যাতে না হয় সেটি আমরা চাইছি। তার কর্মময় জীবনও ছিল তেমনি। মঠে থাকাকালীন একটু আগে পাঠ করা হয়েছিল যে ঠাকুর বাড়ির কাজ করতেন, ঠাকুরের বাসন মাজতেন। এখানে আরেকটি জিনিস করতেন, তখন ওঙ্কারানন্দজি ছিল তাদের এই যুবক সন্ন্যাসীদের প্রধান। তখন গঙ্গার থেকে জল তুলতে হতো, যেহেতু ওয়াটার সাপ্লাই ছিল না, বিভিন্ন জায়গায় জল রাখতে হতো বিভিন্ন কাজের জন্যে। সেই জল অনেক সময় ভারে করে তুলতে হতো। তিনি একবার বলেছিলেন যে ভারে করে জল তুলতে তুলতে কাঁধগুলো কালো হয়ে গিয়েছিল, অর্থাৎ ভারের ঘষাতে কাঁধ কালো হয়ে গিয়েছিল। কিন্তু সেবা অনুরাগে তিনি কোনো কষ্ট গ্রাহ্য করতেন না। যে কোনো কাজ ঠাকুরের সেবা বলে তিনি গ্রহণ করতেন, সেই জন্য তিনি সেটি পরিত্যাগ করবেন বা কষ্ট হচ্ছে বা শ্রমসাপেক্ষ তা নয়। কিন্তু তার বিপরীত দিকে খাওয়া জুটত না।
ইয়াং সাধু পরিশ্রমের পরে ক্যাপ্টেনের যে সিগারেটের প্যাকেট ছিল কৌটু, তাতে এক কৌটু মুড়ি পাওয়া যেত। তাও বলতেন যে মাথা কেটে নিও, মানে ভরে নেওয়া যাবে না, মাথাটা কেটে নিতে হবে। এই একটুকুন কৌটোতে এইটুকুন মুড়িতে কি পেট ভরে? তখন ওঙ্কারানন্দজি বলে, চলো ভাই জল খাই। জল খাইয়ে পেট ভরার হতো। তো এইসব দিনের কথা হয়তো আমরা এখন ভাবতে পারি না, কিন্তু এগুলো ঘটনা। তারপরে চেরাপুঞ্জির কথা বলা হলো। সে এক দুর্গম জায়গা, তখন সবসময় বৃষ্টি, ভিজা ভিজা। তার ভিতরে সেখান থেকে প্রায় 40 কিলোমিটার নিচে হচ্ছে শেলাগ্রাম, যেখান থেকে প্রথম আশ্রম শুরু হয়েছিল কেতকী মহারাজের তত্ত্বাবধানে। সেখানে তিনি যেতেন হেঁটে, ফিরতেন হাঁটে। একবারে বৃষ্টির দিনে ফেরত আসতে গিয়ে আচার খেতে খেতে এসেছেন। তিনি গুনেছিলেন যে কতবার আচার খাওয়া যায়। বলছেন যে শতাধিকবার আচার খেয়েছিলাম শেলা থেকে চেরাপুঞ্জি ফিরতে, এবং সেই আচারের ফলে যে ব্যথা পেয়েছিলেন, পরবর্তীকালে তিনি এই হাঁটুর ব্যথাতে কষ্ট পেতেন। আর চেরাপুঞ্জি এসে যেই ঘরে তিনি শুতেন, সেই ঘরে বৃষ্টির জল পড়ত। এখন কি করে ঘুমাবেন? এবার একটা প্লাস্টিকের শিট গায়ের উপর জড়িয়ে শুয়ে পড়তেন। উপরে টপ টপ করে বৃষ্টি পড়ে হচ্ছে, প্লাস্টিকের উপরে জল পড়ছে, তার ভিতরে তিনি শুয়ে আছেন বেশ আরামে। এটি বলছে ডেলিকেসি। আমাদের মজা করে বলতেন, ঘুমাবার ডেলিকেসি কীরকম জানো? এখন যখন আমাকে লেপ তোষক দিচ্ছ, তখন কোথায় ছিল? প্লাস্টিকের শিট জড়িয়ে ঘুমাতাম, যাতে বৃষ্টির জল গায়ে না পড়ে। বলছেন তখন আরেকটা ডেলিকেসি ছিল শিলং যাওয়া। যেতে হতো কয়লার গাড়িতে। কয়লার গাড়িতে যাওয়া মানে হচ্ছে ট্রাক। সে ট্রাকে যাওয়া মানে পুরো ট্রাকটা হচ্ছে কালো, কয়লাতে কালি হয়ে আছে। সেখানে কাপড় জামা যা থাকবে সবই কালি হয়ে যাবে। বলছেন যে একবার সন্ন্যাসে লাল রং হয়েছিল, আর চেরাপুঞ্জি থেকে শিলং যেতে কালো হয়ে যেত, লালটা কালো হয়ে যেত। সেটা শিলং গিয়ে আবার পরিষ্কার করে গেরুয়া করা হতো। আর শিলংয়ের ডেলিকেসি কি না, সেখানে শুকনো জামা কাপড় পরা যাবে, স্যাঁতস্যাঁতে নয়, শুকনো। এটি হচ্ছে ডেলিকেসি। এবার গম্ভীর মহারাজের সঙ্গে তার ছিল এক আন্তরিক সম্পর্ক। 3 বন্ধু একসঙ্গে ছিলেন বলতে গেলে, গম্ভীর মহারাজ, অলপী মহারাজ এবং জ্যোতিষানন্দজি। এবার গম্ভীর মহারাজ প্রেসিডেন্ট হলেন, তো মহারাজ গেছেন প্রণাম করতে। তিনি বলছেন, আপনি এই প্রণামটা করবেন না, আপনি আর আমি একই অবস্থায় আছি, কাজে প্রণামটা করে গোলমালটা পাকাবেন না। তো এবার তিনি বলছেন যে প্রণামটা তো করা উচিত, এটা তো সংঘের নিয়ম, আপনি সংঘের প্রেসিডেন্ট, কাজে আপনাকে তো প্রণাম করতেই হবে। বলে, আপনি যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেটা কি হবে? আপনি তো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমি তো সদ্য প্রেসিডেন্ট হয়েছি, কাজেই তো হবে না, এটা কাটাকাটি হয়ে গেল, কাজে ওইটি আর চেষ্টা করবেন না। কাজে কখনো তিনি নেননি। অথচ এই বন্ধুত্ব দীর্ঘদিনের, সব কিছুর ভিতরেই তাদের দুজনের একটা আলোচনার কেন্দ্র ছিল। শাস্ত্রাদি ইত্যাদি গ্রন্থাদি প্রচার লেখার সময় জিজ্ঞেস করতেন অনেক সময় যে মশাই, মশাই বলে বলতেন, এই যে মশাই, একটু বলুন দেখি এই শ্লোকটার আর কীরকম অর্থ হতে পারে। এবার তিনি বলতেন যে আপনি কি ভাবছেন বলুন, আপনারটা না শুনে আমি কি করে বলি। এবার তিনি তিরাটটা বললেন, এবার বললেন যে দেখুন এটাতে আরেকটু লেজ যোগ, আর একটু লেজা লাগিয়ে দিন। ঠিক এই ধরনের শব্দ ব্যবহার করতেন, এত আন্তরিকতা ছিল এদের। এর সঙ্গে আর একটু লেজা লাগিয়ে দিন, দেখবেন যে রূপটা পাল্টে গেছে। বলে, কীরকম লেজা? এবার তিনি বলে দিলেন। বলে, তাই তো, এটা তো পুরো পাল্টে গেল। বলে, এরকমই হয়।
কাজেই তাদের দুইজনের সম্পর্ক এতই ঘনিষ্ঠ ছিল। যখন গম্ভীর মহারাজের মহাপ্রয়াণ হয়, তখন তিনি কলকাতা ছিলেন না, তিনি টাকি আশ্রমে গিয়েছিলেন। যেদিন যাবেন সেদিন 24শে ডিসেম্বর বেলঘরিয়া ছিলেন, সেদিনই মহারাজ হসপিটালে ভর্তি হন নবদ্বীপ থেকে। তা আমি বললাম মহারাজকে, মহারাজ আপনি তো টাকি যাবেন পরের দিন, তা আপনি কি মহারাজকে হসপিটালে দেখে যাবেন? বলে না, ও শরীর ভালো নেই, আমি গেলে কথা বলবে, আমি টাকি থেকে ফিরে এসে দেখব। কিন্তু সেই দেখা আর হয়নি। টাকি থাকাকালীনই খবর এলো যে তার মহাপ্রাণ হয়েছে। সেই গভীর রাত্রিরে খবরটা আসাতে এখন গম্ভীর মহারাজের শরীর গেছে, এই কথাটা তো বলতেই হবে। মহারাজকে ঘুম থেকে তুলে আমাকে জিজ্ঞেস করছেন, আমাকে ঘুম থেকে তুললে কেন? সকাল কি হয়ে গেছে? আমি বললাম যে না, সকাল হয়নি, এখনও রাতেরই চাই। বলে কেন ডাকলে কেন? বলে কি করে বলি আপনাকে? বলে কেন বলতে অসুবিধা কেন? ঘুম থেকে যেহেতু তুলেছই তো বলে ফেলো, কি বলতে চাইছো? তখন বললাম মহারাজের শরীর চলে গেছে। তিনি চুপচাপ বসে থেকে একটি কথা বললেন, যে কথা বলার আর লোক লড়ল না। অর্থাৎ ওনাদের সঙ্গে যে গভীরতা ছিল, যে আন্তরিকতা ছিল, সেইটি চলে গেল। সেই জন্য বলছেন যে কথা বলার লোক না। তিনি কি কথা বলেননি? নিশ্চয়ই বলেছেন। সকল সাধুদের সঙ্গে বলেছেন, ব্রহ্মচারীদের সঙ্গে বলেছেন, কিন্তু আন্তরিকতা নিয়ে যে কথা, বন্ধুত্বের যে সম্পর্ক, সেটি ভেঙে গেল বলা যেতে পারে। আর একটি জিনিস লক্ষ্য করা গেছে, সেটি হচ্ছে তার নিজের গুরুর বহু গুণ তার ভিতরে প্রকাশ পেয়েছিল। এই যে সহানুভূতির কথা বলা হলো, বহু ক্ষেত্রে এই সহানুভূতির জন্য তিনি অনেক কষ্ট পেয়েছেন, নিজেকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি তার থেকে বিরত হননি। একবার মনে পড়ে, উনি ডিব্রুগড় আশ্রমে গেছেন, সেখানে টেলিফোন এক্সচেঞ্জের এক ভদ্রলোক এসে আমাকে বলছেন, আমাদের কলিগ, তার গলায় ক্যান্সার হয়েছে, সে আর বাঁচবে না, সে মহারাজকে দেখতে চাইছে। আমি বললাম যে মহারাজের পক্ষে ওখানে যাওয়া সম্ভব না, এখানে প্রোগ্রাম রয়েছে, অনেক কিছু রয়েছে, এ হবে না। কিন্তু লোকটি আমার কথাটা না শুনে সে মহারাজকে প্রণামের সময় বলে দিয়েছে। মহারাজ বলছে ঠিক আছে, যাব, দেখে আসব। উনি আমাকে বললেন যে এই আমি একটু হসপিটালে যাব, কি করে যাব একটু ব্যবস্থা করো। আমি বুঝে গেলাম যে ব্যাপারটা কি করেছে। গেলেন, সেই রুগীকে দেখলেন, রুগীর গলাটা কিছুই নেই বলতে গেলে, সেখানে একটি পাইপ লাগানো আছে, সে কথাও বলতে পারছে না। তিনি তার কাছে গেলেন, তার মাথায় হাত দিয়ে তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন যে তুমি ঠাকুরের নাম করো। শুধু তাই নয়, তাকে সেই অবস্থায় তিনি তাকে দীক্ষা দিলেন। এবং দীক্ষার পরে আমি লক্ষ্য করলাম সেই লোকটির মুখ উদ্ভাসিত হয়ে উঠেছে, এত আনন্দ পেয়েছে সে, যেটি তার কল্পনার বাইরে ছিল যে মহারাজ তাকে হসপিটালে দীক্ষা দেবেন। ঠিক সিমিলার ঘটনা আরেকটি ঘটেছিল জগদ্দান মঠে। একজন বৃদ্ধ অথর্ব লোক, তাকে কোলে করে নিয়ে আসতে হয়েছে দীক্ষার ঘরে, তাকে একা দীক্ষা দিলেন মহারাজ। সে ঠাকুরকে যে অর্ঘ্যটা দেবে সেই সামর্থ্য তার ছিল না। মহারাজ তার হাতে অর্ঘ্যটি দিয়ে তার হাত থেকে নিয়ে ঠাকুরের পায়ে দিলেন, তার হয়ে তিনি প্রার্থনা করলেন। প্রার্থনা করে তাকে একটা মন্ত্র দিলেন বটে, যতটা সংক্ষেপে দেওয়া যায় ততটা দিলেন। ঠিক তার গুরুর মতে অশালীন কথা বা অপ্রিয় কথা
মহারাজের মুখে আমি কোনোদিন শুনিনি। আত্মস্থানন্দ মহারাজ আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন, আরে এটা মহারাজের একটা বিশেষ কিছু দিক বলতে কি? তখন এই কথাটা বলেছিলাম। তারপরে বললাম যে মহারাজ তুই শব্দ কোনোদিন ব্যবহার করেননি। অন্তত আমি যবে থেকে মহারাজের কাছে আছি, যতদিন থেকে দেখেছি, তিনি তুই করে কাউকে সম্বোধন করতেন না, তুমি বলতেন বা আপনি বলতেন। কাজেই তিনি সিনিয়র হন কি জুনিয়র হন কি সেদিনে ব্রহ্মচারী হন, তুই করে কোনো দিনই বলেননি। অন্যের মনে আঘাত দেওয়া তার একেবারেই চরিত্র বিরুদ্ধ ছিল, কোনোদিনই সেটি তিনি পছন্দ করতেন না। তারপরে যেটি আরেকটি গুণ যেটি মহারাজের ঢুকেছিল, মা হয়ে যাওয়া, মাদারলিনেস। অনেক ভক্তরাই তাকে মা বলে সম্বোধন করতেন। এইবার মজার ঘটনা, এক ভক্ত এসেছেন, মহিলা, তিনি মহারাজের পা ধরে খুব কান্নাকাটি করছেন, কি না তিনি নিঃসন্তান, তার একটি সন্তান চাই, আপনি একটু বললেই হয়ে যাবে। তো মহারাজ বলেন, বলার কি দরকার, আমিই তো আছি। তো এই ছেলেটাকে পছন্দ হয় না কি? কালো মোটা বলে তুমি কি চাইছো না যেরকম ছেলে চাই? এই ঘটনাটাকে এত লাইট করে দিলেন বলে যে নিজেই বলছেন যে এই ছেলেটাকে কি পছন্দ হয় না। ঠিক তেমনি পরস্পরের প্রতি সম্পর্ক। অলপি মহারাজ একজনকে কোনো কাজের জন্য খুব বকাবকি করেছিলেন। তারপরে মহারাজ অলপি মহারাজকে বললেন যে দেখো, তুমি ওকে বেশি বকে ফেলেছ, তোমার অত বলা ঠিক হয়নি, এই সামান্য সে অপরাধ করেছে, তুমি বেশি বকেছ। সেই বেচারি তো বকুনি খেয়ে পঙ্গতে গেছে খেতে, সেখানে আবার খবর গেছে যে খাওয়ার পরে অলপি মহারাজের সঙ্গে দেখা করতে। এবার সে ভেবেছে যে এক দফা তো হয়েছে, এবার বোধহয় আরেক দফা হবে। সে ভয়ে ভয়ে মহারাজের কাছে এসেছে। মহারাজ এবার বললেন যে দেখো, তোমাকে বকুনিতে একটু বেশি হয়ে গেছে বলে ভূতেশানন্দজি আমাকে বলেছে, কাজেই বকাটা যদি বেশি হয়ে গিয়ে থাকে তুমি কিছু মনে করো না, যাও তুমি যেতে পারো। এই যে ভাবনা, এত জুনিয়র তাকে কাছে তার যে ভুলটা স্বীকার করা, ভূতেশানন্দজি বলেছেন বলে, সেটি কয়জন পারবে? আমরা নিজের অহংকারের বশীভূত হয়ে অনেক কিছু করে ফেলি, তা মেনে নিতে পারি না। কিন্তু তিনি অনায়াসে সেটি স্বীকার করিলেন। এই অদ্ভুত সাধু জীবনই তাদেরকে আমাদের কাছে স্মরণীয় করে রেখেছে। কাজে ছোট বলে তার কাছে দোষ স্বীকার করা বা তার ভুল স্বীকার করার কোনো ব্যাপার নেই। আরেকটি যেটি পেয়েছেন মহারাজের কাছ থেকে, সেটি হচ্ছে অদ্ভুত ভালোবাসা। এখানে হয়তো অনেক ভক্তরা আছেন যারা এই মহারাজের ভালোবাসার অংশীদার হিসেবে আছেন বা সাক্ষী স্বরূপ আছেন। আগে মাঝে মাঝে বাংলা বন্ধ হতো কি কলকাতা বন্ধ হতো, আমি দেখেছি অনেক ভক্ত বন্ধ শুরু হওয়ার আগেই বেলুড় মঠে ঢুকে পড়তেন, যাতে সারাদিন বেলুড় মঠে থাকতে পারে এবং মহারাজ যে সময়টা দেন সেই সময়টা তারা পেতে পারে। এটা যে শুধু ভক্তদের ছিল তা নয়, সাধুদের ক্ষেত্রেও দেখেছি। এই সকালবেলা মহারাজ যখন সাধুদের সঙ্গে মিট করতেন, কার আগে কে আসবে ছুটাছুটি শুরু হয়ে যেত। আবার নানা নারসিকতার ভক্তরা আসতেন। এর ভিতরে একজনকে বলি তিনি জিজ্ঞাসু ভক্ত। নানা রকম ভক্তের ভিতরে জিজ্ঞাসু ভক্তটি বলি এই জন্যে যে মিস্টার রায়বেরি তিনি নিউ ইয়র্ক থেকে আসতেন, তিনি আদিশ্বরানন্দজি দীক্ষিত ছিলেন। তিনি গোলপার্কে আসতেন, লোকেশ্বরানন্দ মহারাজের সঙ্গে খুব পরিচয় ছিল এবং তিনি তাকে ওই যে সাধুদের জন্য যে ঠাকুরঘর আছে সেখানে সকালবেলা জপদান করারও অনুমতি দিয়েছিলেন। সেই ব্যাপারে মহারাজকে চিনতেন। তো একবার বেলুড় মঠে তিনি এসেছেন, এসে দেখছি একটা কাপড়ের পুটলি নিয়ে এসেছে।
কিছু একটা নিয়ে এসেছেন। তো আমি ভেবেছি হয়তো কোনো উপহার নিয়ে এসছেন, আমেরিকা থেকে এসছেন মানে উপহার হয়ে গেছে সবাই। তারপরে তো এটা নিয়েছে গেল মহারাজের কাছে। মহারাজ সেটা খুলে দেখলেন, কি ব্যাপার, খুলে দেখার পরে দেখা যায় যে কতগুলো কাঠের টুকরো নিয়ে আসছেন। নিয়ে তিনি বলছেন যে সমিত পানি হয়ে এসেছি, এবার আমাকে ব্রহ্মজ্ঞান দিন। মহারাজ তো থক হয়ে গেছেন, বলছেন দেখো এইভাবে তো ব্রহ্মজ্ঞান হয় না। ব্রহ্মজ্ঞান হতে হলে যে প্রস্তুতির দরকার, যেরকম ভাবনার দরকার, সেটির প্রস্তুতি দরকার, সেটি না হলে কি করে হবে। তারপরে মহারাজ আমাকে ডাকলেন। আমি দেখি যে কতগুলো কাঠের টুকরো পরে আছে আর একটা সাদা কাপড় পরে আছে। তা আমি তখন রিয়েলাইজ করলাম যে এই কাঠের টুকরো আর এটা কী জিনিস। এবার বলছে যে দেখো এখানে তো বহু রকমের ভক্ত আসে। তিনি সেই উপনিষদের সেই বক্তব্যে আমাকে শোনালেন, তদ্বিজ্ঞানার্থম স গুরুমেব অভিগচ্ছত সমিত পানি সূত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম ইত্যাদি ইত্যাদি। এবার মহারাজ বলছেন যে দেখো সে না বুঝে এনেছে বটে, কিন্তু কোথাও না কোথাও সে পড়েছে, পরে এই জিনিসটা বুঝেছে, বুঝে এটি আমাকে দিয়েছে। তো এটি কি কম হলো? এটার যথেষ্ট মূল্যায়ন করা দরকার। এই যে ভাবনাটি এসেছে এটি কম কি? আরেকটি ঘটনা, একটি ভক্তিমতী মহিলা, মহারাজের দীক্ষিতা, একটু বয়স্কা, কাকুরগাজি থাকতে তিনি প্রায়ই আসতেন। যখনই আসতেন তিনি গুরু পূজা করতেন। সে গুরু পূজার যন্ত্রণায় মহারাজ অতিষ্ঠ হয়ে পড়তেন, মানে অসহায় বোধ করতেন। তিনি পাদ্য, অর্ঘ্য, তারপরে এইসব আরতি করা, চন্দনাদি দিয়ে পায়ে লেপা, তারপরে তিনি যেটি করতেন শেষটা হচ্ছে যে চামর করতেন। এবার চামরটা হচ্ছে ওই শ্রাদ্ধের চামর, দেখেছেন তো, ওরকম একটা ছোটোর মতো একটা ডান্ডা লাগানো থাকে, ওরম একটা চামর দিয়ে তিনি মহারাজের মুখের সামনে এরম করছেন। এবার গুরু শিষ্যের কি অবস্থা, তিনি অসহায় হয়ে পড়ে থাকতেন। তারপরে যখন আমাদের খবর দিত তো আমরা গিয়ে কোনো মতে মহারাজকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হতো। তিনি এসে বলতেন যে আগে আমার পাটাকে ধুয়ে দাও, তারপরে অন্য কথা। আবার দেখেছি যে আমাদের ভক্তদের থেকে এ সেবকদের তিনি সাবধানও করে দিতেন, একটি অসাধারণ দিক। তিনি এক মহিলাকে দেখিয়ে আমাকে বলেছিলেন যে দেখো এ আমারই শিষ্যা, কিন্তু এর থেকে সাবধানে থাকবে। তিনি কিছু বুঝতে পেরেছিলেন তার থেকে যে তাতে আমাদের ক্ষতি হতে পারে। এবার একটি কথা বলি, আমার নিজের জীবনের ঘটনা। একবার মহারাজের সঙ্গে আমার একটু মতবিরোধ হয়, একটা চিঠি লেখার ব্যাপার নিয়ে একটু মতবিরোধ হলে আমি একদম সপাটলি বলে দিলাম যে মহারাজ আমি আর চিঠি লিখতে পারবো না, আপনি অন্য লোক দেখুন। তিনি আমার দিকে কতক্ষণ ফেলফেল করে তাকিয়ে রইলেন, তারপর বললেন যে আমি অন্য লোক কোথায় পাবো? আমি বলি সে জানি না, আপনি আপনার পথে দেখুন, আমি আর লিখব না। তারপরে তিনি যে কাণ্ডটি করলেন সেটির জন্য আমি প্রস্তুত ছিলাম না। তিনি আমাকে তার কাছে টেনে তার কোলে মাথাটি রেখে খুব করে আদর করতে লাগলেন। আদর করার পরে আমার মুখটা তুলে ধরলেন। ততক্ষণে আমার চোখের জল অনন্তভাবে বয়ে চলছে যে আমি এটা কি ভুল করলাম, এভাবে মহারাজকে বলাতে আমার উচিত হয়নি। তখন আমি নিজেরই দুঃখে নিজে মরছি। এইবার মহারাজ মুখটি তুলে বললেন যে এই বুড়ো মানুষটির উপর আর কোনো অভিমান আছে তোমার? আমি কি উত্তর দেব? তারপর থেকে কোনো দিন মহারাজের কাছে আমি না কথাটি বলিনি, যে পারবো না বা করবো না, এটি কোনো দিনই করিনি। সেদিনের সেই কথা, সেই ভাবনা, তার ব্যবহার আমার মতো একটি নগণ্য সাধুর, তাকে এভাবে তিনি সান্ত্বনা দিচ্ছেন, এভাবে তিনি বুঝিয়ে বলছেন যে এ তো
মারপিট করলে বরঞ্চ ভালো ছিল, যদি থাপ্পড় মেরে দিতেন খুব খুশি হতাম। কিন্তু তিনি অন্তরের অন্তঃস্থলে ঢুকিয়ে দিলেন জিনিসটাকে, যে এটি করতে নেই। এবং আবার এরকম দেখেছি, বাংলাদেশে যখন গেছেন, যুদ্ধে বিধ্বস্ত সমস্ত আশ্রম, কোনো ব্যবস্থা নাই, আমরা ব্যতিব্যস্ত হয়ে যেতাম তার অ্যারেঞ্জমেন্টের জন্য। তিনি এগুলোকে নানাভাবে পরিহাস করতেন যাতে আমরা মনে কষ্ট না পাই, সব সহ্য করে যেতেন। তখন তো কোনো সুবিধাই ছিল না, কোনো অ্যামিনিটি ছিল না, এয়ার কন্ডিশন কথাটাই তখন ছিল না। এয়ার কন্ডিশন ট্রেনও তখন তিনি চাপেননি যখন বিভিন্ন জায়গায় যেতেন। তখন ছিল সেই অ্যাম্বাসেডর গাড়ি, আর ছিল বম্বের পদ্মিনী ফিয়েট, এই দুই গাড়ির ব্যবস্থা। তাও অনেক কষ্ট করে কোনো ভক্তকে বলে একটা গাড়ি জোগাড় করা হতো। প্রচণ্ড গরমের ভিতরেও সব দরজা জানলা বন্ধ করা ঘরের ভিতরে দীক্ষা দিতেন। আরও সহানুভূতির বহু কথা বলতে পারি, কিন্তু সময় তো হতে হবে না। শেষে শুধু এটুকুন বলবো যে তার যে সঙ্ঘের প্রতি আনুগত্য, এবং সেটি আমাদের কাছে অত্যন্ত শেখার জিনিস। তার শেষ জীবনের ক্ষেত্রে নানা রকম আঘাত এসেছে, শারীরিক অসুবিধার জন্য ডাক্তারদের পরামর্শে নানা রকম পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি নানা রকম কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু সেগুলো তিনি কখনো নিজের কাছে ধরে রাখেননি। তিনি সেগুলো অতি সহজভাবে নিতেন, নিজের দিকে নিজে তাকিয়ে দেখতেন যেন অন্যরা কেউ তাদের উদ্গ্রীব না হয়। কিন্তু আমাদের তো উদ্গ্রীব না হয়ে উপায় ছিল না, কাজে হতেই হতো। কাজেই সেটি তাকে দেখিয়েছি যখন ব্রিজ ক্যান্ডি হসপিটালে যখন তাকে অপারেশন করতে নিয়ে যাওয়া হবে, কোনো উপায় ছিল না অপারেশন ছাড়া। ডক্টর উডোডিয়া এবং ডক্টর ভট্টাচার্য দুইজনে এসে মহারাজকে বলছেন যে মহারাজ, সব রকম চেষ্টা তো হলো, অপারেশন করতে হবে, আপনার অনুমতি চাই। তিনি পরিষ্কার বলে দিলেন, দেখো, এই শরীর মন সংঘকে সমর্পণ করেছি, এখানে আমার কোনো বক্তব্য নাই। সংঘ পরিচালকরা যা নির্দেশ করবেন সেটি আমার গ্রহণীয়, সেটি আমি করব। তখনকার সংঘ পরিচালকরা মহারাজ থেকে অনেক জুনিয়র, তাদেরকে বলা হলো, যেহেতু উপায় নাই সেই জন্য করতেই হবে। কিন্তু তিনি সেই সময় তো তার সেই হাস্যরসাত্মাদি রয়ে গেছে। অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, সিস্টাররা চেঞ্জ করতে তাকে এই খাট থেকে বেড থেকে তাকে ট্রলিতে তোলার জন্য পারছে না। মহারাজ বলছেন, তোমরা পারবে না, এটা অত্যন্ত ভারী শরীর। তার আর কী করবে, উপায় নেই। তখন আমরা সেবকরা দৌড়ে তাকে করে দিলাম। প্রাচীন ঐতিহ্যের কথা তার মাথায় সবসময় থাকতো, যে মঠের যে প্রাচীন ঐতিহ্য, সেই ঐতিহ্যটি তিনি ধরে রাখার চেষ্টা করতেন এবং সেই ব্যাপারে আমাদেরকে বলতেনও। এছাড়া বিভিন্ন মন্দিরের ব্যাপারে বলতেন। যেমন কাশী বিশ্বনাথ মন্দিরে যেতেন, দরজাতে একটা শিকল ছিল বড়। যখন ফিরে আসতেন মন্দির থেকে দর্শন করে জপ করে, ওই শিকলটা উনি মাথায় ছোঁয়াতেন। তা আমি জিজ্ঞেস করলাম, মহারাজ, শিকলটাতে কি আছে? সব তো বুঝলাম, বিশ্বনাথ বুঝলাম, জল দিচ্ছেন, দুধ দিচ্ছেন, এই দিচ্ছেন, সেই দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু শিকলের ভিতরে কি আছে? বলে, আরে বাবা, বিশ্বনাথের কাছে শিকল ধরে প্রার্থনা করতে হয় যাতে তিনি শৃঙ্খলটা থেকে মুক্ত করে দেন। তা আমি আবার একটু তর্ক করলাম, তিনি তো মুক্ত করিয়ে দিচ্ছেন, ঠাকুর তো দেখেছেন, আবার মুক্ত করে গিয়েছেন। বলে, তা তো বুঝলাম, এটা হচ্ছে মন্দিরের পরম্পরা ব্যাপার, আজ নয়, যুগের পরে যুগ এটা হয়ে যাচ্ছে। প্রার্থনা করতে আপত্তিটা কি? তিনি মুক্ত করবেন বলে আমি দুই হাত ছেড়ে দিয়ে বসে থাকবো? আমি নিজে কিছু করব না? প্রার্থনা করতে অসুবিধা কি আছে? তিনি উদ্ধার করবেন, সেটি ঠিক আছে,
কিন্তু এই মন্দিরের প্রাচীন রীতি এইটি সব, তেমনি মহাপ্রসাদ খাওয়া দেখতাম। কাজেই তার জীবনটি যদি আমরা দেখি, দেখাবো যে দুইটি দিকই পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে। একটি হচ্ছে আধ্যাত্মিকতা, আরেকটি তার সরলতা, আরেকটি হচ্ছে তার রসবোধ। এই রসবোধের শেষটি বলছি, দুইটি জায়গাতে সেটি ভালোবাসার একটি হয়েছে, আরেকটি এই রসবোধের কথাটা বলি। বিএসকেডি হসপিটালে তিনি বাইপাসের পরে যখন আইটিইউতে ছিলেন, যারা সেই রাইট ডিউটি ছিল তারা চলে গেছে, ডে ডিউটিতে মহারাজকে ক্যাবিনে নিয়ে চলে আসছে অন্য একটি গ্রুপ সিস্টাররা। যেই রাত্রিবেলা তারা এসে দেখেছে মহারাজ তো নেই, আইটিইউতে নেই। খবর নিল কোথায়, বলে ক্যাবিনে চলে গেছে। তারা এসে মহারাজের বুকের উপর ঝাঁপিয়ে পড়েছে যে আপনি কী করে চলে গেলেন আমার কাছ থেকে, আবার আপনাকে আইটিইউতে যেতে হবে, আমরা দিয়ে যাব আপনাকে। সে পুরো খাট সমেত মহারাজকে আইটিইউতে নিয়ে গেল, সেখান থেকে আবার তারা এনে ফেরত দিয়ে গেল। দ্বিতীয়টি বলি, মহারাজের অন্তিম সময়ে রক্তক্ষরণের কথা বলা হয়েছিল, তার অপারেশনের জন্য তিনি যাবেন। স্বাভাবিকভাবে মানুষের মনে একটা থাকে যে কি হবে। এবার তিনি নিশীথ মহারাজকে বলছেন, আরে নিশীথ, পেটের তো দাঁত নেই, পেট কামড়ায় কী করে? নিশীথ মহারাজ কি উত্তর দেবেন? এর কোনো উত্তর দিতে পারছেন না। কাজে কি তার আগের অবস্থা, কি অন্তিম অবস্থা, এই দুই অবস্থার ভিতরে কোনো ভেদ নেই। একই ধারায় তার জীবনটি প্রবাহিত হয়েছে। আধ্যাত্মিকতার পরিপূর্ণতা তার ভিতরে ছিল বলেই এই ভাবগুলোকে একসঙ্গে মিলিত হয়ে একটা অদ্ভুত জীবন চরিত গঠিত হতে পেরেছে, যেই জীবন চরিত্রই আমাদের জীবনের একটা আদর্শ। যে দুঃখে এসে অনুদ্বিগ্নমনা, সুখে সুবিগত স্পৃহ, ভীত রাগ ভয় ক্রোধ, যেটি আমরা পড়ি গীতাতে, তার প্রত্যক্ষ প্রমাণ এই লোকটির ভিতরে আমি দীর্ঘ প্রায় 19 বছর ধরে ছিলাম, লক্ষ্য করেছি। সেটি দেখেছি ভালোবাসা। তিনি গোলপার্কে ছিলেন কিছুদিন চিকিৎসার সুবিধার জন্য। তারপরে হঠাৎ করে তিনি লোকেশ্বরানন্দজিকে বললেন, এই কানাই, আমি চলে যাব কালকে। বলে, কেন মহারাজ? আমি আশ্রম পীড়ার কারণ হব না, আমি থাকলে তোমাদের কাজকর্ম হচ্ছে না, আর এসব ভক্তরা এসে ভিড় করছে, এখানে তোমাদের অসুবিধা হচ্ছে। বলে, মহারাজ আপনি আসছেন বলে এই লোকগুলো আসছে, তারা কি কোনোদিন আসতো? আর আপনি আশ্রম পীড়া বলছেন কাকে? আপনি থাকার ফলে তো আমাদের সাধুরা একটা দিকের দর্শন পাচ্ছে। কাজে এই দিক দর্শন করাবার লোক কোথায়? এই দিক দর্শনটা হচ্ছে আমাদের সাধু জীবনের লক্ষ্য। আপনার থেকেই তো এই পরম্পরা ফিরে আসছে, কাজে আপনি থাকুন। কিন্তু উনি বলেন, না, আমি থাকবো না। লোকেশ্বরানন্দজি চোখ দিয়ে জল পড়ছে। তিনি বলছেন, মহারাজ দয়া করে থাকুন। বলে, না, আমি মঠে ফিরে যাব। তিনি মঠে চলে এলেন। কাজে তার অনুভূতিগুলো হচ্ছে এরকম যে কোনো রকমের যাতে কোথাও কোনো অসুবিধা না হয় তার প্রেজেন্সে, সেটি তিনি সর্বদা দেখতেন এবং সেইভাবে তিনি নিজের জীবন বাঁচতেন। সকলকে ধন্যবাদ, সকলকে নমস্কার। যে মহারাজের স্মৃতিকথা একটু বলতে পেরে আমি নিজেকে কৃতজ্ঞতার্থ মনে করছি। বিশেষ করে বেলুড় মঠের এই সুন্দর পরিবেশের ভিতরে আপনাদের সকলকে আমি সশ্রদ্ধ নমস্কার, প্রণাম জানাচ্ছি।